লোকাল গভর্নমেন্ট যদি সুষ্ঠুভাবে না হয় সেটাতে কিন্তু রাজপথ আমরা আবারও বলছি ভয়াবহ উত্তপ্ত হবে। এখানে তো অনেকে অনেক পজিটিভ কথা বললেন, কিন্তু এটা টোটালি ইলেকশনটা একটা ইঞ্জিনিয়ার্ড ইলেকশন ছিল এবং এটাতে আপনারা অনেকে রাগ করবেন। নির্বাচন কমিশন প্রধান এখানে আছেন, হয়তোবা এই বক্তব্যের পরে এই অফিসে আমরা ঢুকতে দিবে কিনা এটা জানি না। তবে ইনশাল্লাহ আরেকটা গণ অভ্যুত্থান হলে নির্বাচন কমিশন প্রথমেই আমি এটাতে হাত দিব, যাতে নির্বাচন কমিশনটা আপাদ মস্তক এটা হলো গোড়া থেকে আগা পর্যন্ত পরিবর্তন করবে এবং আমার ফার্স্ট টার্গেট হবে এটা। কারণ আমি একজন প্রার্থী হিসাবে এই ইলেকশনে যেটা দেখেছি, আমি নির্বাচন কমিশনে ফোন দিয়েছিলাম, ওনারা মামুনুল হকের আসনে একটা নির্দেশনা দিয়েছিল যে বক্সের বাইরে যদি সিল পড়ে সেটা হলো কাউন্ট হবে না, কিন্তু আমার আসনে নির্দেশনা দিয়েছিল যে বক্সের বাইরে যদি সিল পড়ে সেটা হলো কাউন্ট হবে। এবং সেখানে নির্বাচনের দিন ডিজিএফআই, এনএসআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে কিভাবে ডিসি অফিসে নগ্নভাবে একটা ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করতে পারে সেটা সাক্ষী এই বাংলাদেশ দেখেছে। এবং সেই রিপোর্টগুলো আমরা বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও দিয়েছি এবং আমি যেহেতু এটা নিজের নগ্ন সাক্ষী ছিলাম, ইনশাল্লাহ এই পরিবর্তনটা হবে। এবং বাংলাদেশে বলা হয়ে থাকে যে আমাদের যে নির্বাচন কমিশনের জায়গাটা অনেক যদি মেরুদণ্ড সোজা থাকে তাহলে বাংলাদেশটা অনেক দূরে এগিয়ে যায়। সেই জায়গাটা আমরা বিশেষত এই যে ঋণ খেলাপির বিষয়টা, ইসের সম্মানিত কমিশনার সানাউল্লাহ ভাই আছেন, উনি বলেছিলেন অনেক দুঃখ কষ্ট হৃদয় নিয়ে তাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে। কেন? আপনার দুঃখ কষ্ট থাকলেই তো আপনি সংবিধান লঙ্ঘন করতে পারেন না। এটা আপনার একটা কমিটমেন্টের জায়গা, আপনি তাদেরকে ছাড় দিবেন না। এবং এখানে যেইভাবে হলো নগ্নভাবে মারামারি হয়েছে ঋণ খেলাপি নিয়ে, ইলেকশন কমিশনের সামনে যেভাবে ঘেরাও দিয়ে তাদেরকে নিয়ে নেওয়া হয়েছে, এটা বাংলাদেশের সভ্য ইতিহাসে এটা এই গণঅভ্যুত্থানের পরে এটা আপনারা করতে পারেন নাই এবং কিন্তু করেছেন আপনারা। যাক, আল্লাহ আপনাদের উপরে একটা ব্লেজিং দিয়েছে আমাদের এই প্রধানমন্ত্রীর, সেই প্রধানমন্ত্রীর ব্লেজিং নিয়ে আপনারা আছেন, থাকবেন। কিন্তু লোকাল গভর্নমেন্টে আমরা আশা করব যে আপনারা এই ধরনের কোনো অ্যাক্টিভিটিসে যদি যান সেটাতে হয়তোবা মানে রাজপথ খুবই পরিস্থিতি উত্তপ্ত হবে। সেই সময় যখন আফরোজা আব্বাস নির্বাচন কমিশনের সামনে ওই যেটা হলো বিভাগীয় যে কমিশনার অফিসের সামনে 5 থেকে 6 হাজার লোক নিয়েছিল, আমি ডাক দিলে সেখানে 50 থেকে 1 লাখ লোক আসতো, তাহলে একটা রক্তাক্ত মারামারি হইতো, অনেকগুলো লাশ পড়তো। আমি শুধু একটা কারণে সরে আসছি যে যদি ওই হসপিটালে যায় যেই বাবার ছেলেটা মারা যেত আমি তাকে কোনো জবাব দিতে পারতাম না, এই জন্য হলো আমি সরে আসছি। তো ইনশাল্লাহ এটা কিন্তু বাংলাদেশে বিচার হবে। এই নির্বাচন কমিশনের যারা এই নির্বাচনে নেতৃত্ব দিয়েছেন তাদের বিচার ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা বাংলার মাটিতে করব। এবং সাথে সাথে লোকাল গভর্নমেন্ট ইলেকশনে যদি এর থেকে কোনো বাজে পরিস্থিতি হয় সেটার বিরুদ্ধে আমরা শক্ত হাতে প্রতিবাদ করব। আমরা এখানে বাই কনস্টিটিউশন দেশের জন্য কাজ করতেছি। আমরা নির্বাচন কমিশনার প্রধানের বাসায় যাব, খাবো, এটা পার্সোনাল সম্পর্ক। যারা নির্বাচন কমিশনার আছেন আপনারা আমাদেরকে দোয়া দিবেন, আমরা আপনাদের দোয়া দিব। কিন্তু যখন আপনারা একটা চেয়ারে আছেন সে চেয়ার ধরে আমরা কথা বলবো। আর আমি এখানে যখন কথা বলছি আমি ব্যক্তি নাচেরও কথা বলছি না, আমি এনসিপির একজন প্রতিনিধি হয়ে কথা বলছি। আমরা যেটা বিশ্বাস করি সেই বিশ্বাসটা বাংলাদেশে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। এবং এই যে অপু ভাই আছেন, ওনার সাথে তো অনেক আগে কথা হয়েছে। তো ভাই আপনারাও দেখবেন যে লোকাল গভর্নমেন্টটা যাতে সুষ্ঠুভাবে হয়, লোকাল গভর্নমেন্ট যদি সুষ্ঠুভাবে না হয় সেটাতে কিন্তু রাজপথ আমরা আবারও বলছি ভয়াবহ উত্তপ্ত হবে। এবং লাস্ট যে কথাটা দিয়ে শেষ করব, সাংবাদিক ভাইয়েরা আপনারা সবচেয়ে টাফেস্ট জব এই নির্বাচন কমিশনে করে থাকেন এবং আপনাদের চোখ কিন্তু ফাঁকি দেয় না এখানে কে দুর্নীতিগ্রস্ত আর কে চোট বাটপার গুন্ডা এখানে আছে, সবগুলোই আপনারা জানেন। কিন্তু হলো আপনারা হয়তো বা মালিক পক্ষের চাপ বা অন্যান্য চাপে এগুলো বলতে পারবেন না। কিন্তু আশা করবো যে একটা সময় যে যারা রিপোর্টার্স বিওয়ান বর্ডার থেকে আছে এই ধরনের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সেগুলোর সাথে গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফিরে গড় দিতে পারতো মোদি ফিরে গড় দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সংবেদন করে আমরা তো গরু চালাতো। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। এমনই দুশ্চিন্তায় দিন কাটছে ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু খামারি ও ব্যবসায়ীদের। রাজ্য জুড়ে এখন উদ্বেগ আর অনিশ্চয়তার আবহ। কোরবানির ঈদকে ঘিরে একদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলিম ক্রেতারা, অন্যদিকে চরম দুশ্চিন্তায় পড়েছেন গরু পালনকারী হিন্দু কৃষক ও ব্যবসায়ীরা।
শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সব কিছু তো নষ্ট করে দিচ্ছিস। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। আমাকে নিয়ে যেতে বলো, গুলি টানতে বলো এসে। উগ্রবাদী গোষ্ঠীর হুমকি উত্তেজনাকর পরিস্থিতির কারণে অনেক মুসলিম ক্রেতাই গরু কিনতে ভয় পাচ্ছেন। ফলে পশুর বাজারে ক্রেতা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন হিন্দু খামারি ও ব্যবসায়ীরা। কোরবানির মৌসুম ঘিরে যে বেচা কিনার আশা ছিল তা অনিশ্চয়তায় পড়ে যাওয়ায় অঞ্চল জুড়ে বাড়ছে চরম উৎকণ্ঠা। গরু মোদিকে কিনতে হবে, আমরা গরু বেচি খাই, তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, একটা দুটোকে চাকরি দেখ, তাহলে আমরা তাই করে খাবো। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। ভারতের পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি। এর মধ্য দিয়ে কেন্দ্র ও রাজ্যে একই দলের ডাবল ইঞ্জিন সরকার গঠিত হয়েছে। তবে রাজ্য জুড়ে বিজেপির এই উত্থানের পর থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। গোহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন এলাকায় গরু জবাই ও পশু পরিবহনে বাধা দেওয়ার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। অনেক স্থানে গরু ব্যবসায়ীদের ঘিরে ধরে মারধর, হয়রানি এবং পুলিশের সোপর্দ করার ঘটনাও সামনে আসছে। এমন পরিস্থিতিতে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে ঘিরে পশ্চিমবঙ্গের অনেক এলাকাতেই এখনো কোরবানির পশু কেনায় অনাগ্রহ দেখা যাচ্ছে। মুসলিমদের অভিযোগ বাজার থেকে কোরবানির উদ্দেশ্যে গরু কিনে বাড়ি ফেরার পথে বিভিন্ন স্থানে উগ্রবাদী গোষ্ঠীর বাধা, হয়রানি, এমনকি জোর করে গরু ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে। আর এমন পরিস্থিতিতে অনেকে এবার পশু কিনতে সাহস পাচ্ছেন না। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? না বেচা কেন নেই, ভয় কিনছে না কেউ, পুলিশ ধরবে বলে ভয় করছে, কেউ কিনছে না, আবার চাষিরও অসুবিধা হয়েছে। এদিকের প্রভাব সরাসরি পড়ছে হিন্দু গরু ব্যবসায়ী ও খামারিদের ওপর, কারণ তাদের বছরের বড় একটি আয় আসে কোরবানির মৌসুমকে ঘিরে। ঋণ নিয়ে গরু পালন করে মুসলিম ক্রেতাদের কাছে বিক্রির আশায় থাকেন তারা। তবে এবার এখন পর্যন্ত গরু বিক্রি না করতে পারায় বড় লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। কোরবানির ঈদে খামারিরা আর্থিকভাবে যেমন লাভবান হন, তেমনি মুসলিমরাও ধর্মীয় বিধান অনুযায়ী পশু কোরবানি করতে পারেন। তবে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর তৈরি হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এবার কোরবানির বাজার নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। একদিকে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ বাড়ছে, অন্যদিকে বড় আর্থিক ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে গরু ব্যবসায়ী ও খামারিদের। দেশকে আত্মহত্যা করবো যদি আমাদের কোনো প্রতিকার না করে। আমরা কোথায় যাবো? আমরা তো গরিব, আমাদের তো কোনো অর্থ সম্বল নেই, বাবা জমি জায়গা নেই যে বেঁচে আমরা উঠবো। আমরা কোথার থেকে বাঁচবো? চর হরিপুরে বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন। বিস্তারিত জানাচ্ছিলেন SMK মিজান, ময়মনসিংহ থেকে। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি সাদিয়ারভিন ভাবনা। কথা না লাগিয়ে গাছ লাগান, একটি গাছ একটি দায়িত্ব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ বিতরণ ও সংরক্ষণ কর্মসূচি 2026-এর শুভ উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত 17 মে 2026 তারিখে ময়মনসিংহ সদর উপজেলার চর হরিপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন পাশে আছি আমরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু ওয়াহাব আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মোহাম্মদ আল আমিন, অ্যাডভোকেট সজীব সরকার রোকন এবং মোহাম্মদ আকরাম হোসেন। আলোচক হিসেবে বক্তব্য দেন সুজন আহমেদ ও আরিফুল ইসলাম আরিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয় কুমার দে, সঞ্চালনা করেন মোহাম্মদ ইসমাইল হোসেন শাকিল এবং মেহেদি হাসান শ্রাবণ। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। বক্তারা পরিবেশ রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। তোমাদেরকে বেশি কষ্ট দেওয়া হচ্ছে, আমি তাগিদ দিচ্ছিলাম তাড়াতাড়ি শেষ করার জন্য। এই কষ্টের জন্য আমি সহমর্মিতা প্রকাশ করছি। আজকের আয়োজনে সভাপতিত্ব যিনি করছেন, সম্মানিত সভাপতি, আমার সাথে আমার মুরব্বীরা দলের আশেপাশের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। শাল্লায় ভেড়ার চোর হাতে নাতে আটক, 25,000 টাকা জরিমানা। বিস্তারিত জানাচ্ছিলেন শাল্লা সুনামগঞ্জ প্রতিনিধি। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি সাদিয়ারভিন ভাবনা।
সুনামগঞ্জের শাল্লা উপজেলার গঙ্গিয়ারগাঁও বাজারে মাঠ থেকে ভেড়া চুরি করে নিয়ে যাওয়ার সময় গোপাল ঋষি নামে এক ব্যক্তিকে হাতে নাতে আটক করে স্থানীয় জনতা ও বাজার ব্যবসায়ীরা। পরে তাকে গণধোলাই দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গোপাল ঋষি নিজের কেনা একটি ভেড়ার সঙ্গে ডোমরা গ্রামের রতীশ দাসের মাঠে থাকা আরেকটি ভেড়া কৌশলে মিশিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সন্দেহ হলে বাজারের লোকজন তাকে আটক করে। পরে চুরির বিষয়টি নিশ্চিত হয়। আটকের পর গোপাল ঋষি দীর্ঘদিন ধরে ভেড়া চুরি ও জবাই করে মাংস বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলে অভিযোগ ওঠে। স্থানীয়রা জানান, এর আগেও তার বিরুদ্ধে একাধিক ভেড়া চুরির অভিযোগ ছিল। এদিকে সংবাদ প্রকাশ না করতে অভিযুক্ত ব্যক্তি সাংবাদিকদের উৎকোচ দেওয়ার প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করা হয়। পরে রাতে গঙ্গিয়ারগাঁও বাজারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীদের উপস্থিতিতে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় গোপাল ঋষিকে 25,000 টাকা জরিমানা করা হয়। স্থানীয়দের মতে ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। নেতারা মিল্লা দুজন নেতা এসে আইলা কইলে যে এটা আটক রাখো কেন, আর সন্ধ্যার পরে বইয়া বিচার করে। তোমার নাম? আমার নাম মন্টু দাস। কলাকান্দির গোপালে মেরা যাচ্ছে কাটিয়া কাটার পরেও মার পাইকা ডাকাইয়া সেরা আর নেশেরা দেরিয়া মানুষেরও মেরিয়ে নেশেরা এইভাবে খাইতে সেরা মেরার সাথে খাইতে সেরা বিক্রি যাচ্ছে। আজকে হাতে নাতে ধরা খাইছে কাঁচামালাটায় একটা মেরা নিয়ে সেটা তার এটার সাথে নিয়ে সেটা ধরা খাওয়ার পরে আটক করছে ইউনিয়ন পরিষদের সামনে। আমারও একটা মেরা তো কয়েকদিন আগে যে গত কয়েকদিন ওই পয়লা বৈশাখের সময় ফাটাটা সে ওই এনে সেটা এইভাবে খাইতে বিক্রি দিচ্ছে। তার নাম কি? তার নাম হলো গোপাল, কলাকান্দি। তার গ্রাম হলো কলাকান্দি। কলাকান্দি। সে কি এটার ব্যবসা করে? সে ব্যবসা করে, খাইতে বেচা কিনা করে, কষাই। তো আজকে আটক যে করছে কটার সময়? সকাল 8টার দিকে। তো তার ফাটার সাথে সে একটা মেরা লইছে। লইছে এটার সাথে বান্ধে দেখছে কাঁচামালাটা যে আটক করছে হরিজন, তার গুঙ্গারগাঁও, তার বাবার নাম হরিজন, এর নাম সৌরভ, সে আটক করছে। এইরকম অভিযোগ কি তার উপরে আরো আছে নাকি? আরো আছে, অনেকই আছে। শঙ্কর দার আড়াইছে, এরপরে দা মন্টুর আছে, এরপরে দা এই লক্ষ্মীকান্তর আছে আমার, এরপরে এই রতীশের। আজকে যে মেরিটা ধরা খাইছে রতীশের মেরিটা। বাইতুল ফালা মহিলা মাদ্রাসায় 47 শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান। বিস্তারিত জানাচ্ছিলেন মাওলানা আব্দুল মালেক নারায়ণগঞ্জ থেকে। অভিযান নিউজ টিভির সাথে আছি আমি সাদেরভিন ভাবনা। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ শাহী মসজিদ খালপাড় এলাকায় অবস্থিত বাইতুল ফালা মহিলা মাদ্রাসায় 47 জন শিক্ষার্থীকে পবিত্র কোরআনের সবক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের কোরআনের আলোয় আলোকিত হওয়ার গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক। এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মালেক। সবক প্রদান অনুষ্ঠানের আগে নসিহতমূলক আলোচনা করেন মাদ্রাসার মুহতামিম ও প্রিন্সিপাল মাওলানা শাহজালাল। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা জহিরুল ইসলাম এবং মাদ্রাসা কমিটির সহসভাপতি মাসুদ সাহেব। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কোরআন শিক্ষা ও তার অনুসরণের মাধ্যমে একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠন সম্ভব। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়। সেই হিসাবে